হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশের রোজনামচার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। এই যে ফুলগুলো এতক্ষণ ধরে দেখছেন, ভাবছেন তো নেদারল্যান্ডে কি কাশফুল হয়? আরে না না, এগুলো কাশফুল নয়, কাশফুলের মতো দেখতে অন্য কোনো একটা কিছু হবে বোধহয়। চলুন আজকে আপনাদের সঙ্গে কিছু মজার তথ্য শেয়ার করছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কি কখনো খেয়াল করেছেন নেদারল্যান্ডের বাড়িঘরদরগুলোর বাইরের দেওয়ালগুলো কেমন? খেয়াল না করলে কিন্তু একবার ভালো করে দেখে নিন। বাড়িগুলোর বাইরের দেওয়ালে কিন্তু কোনো প্লাস্টার জাতীয় কিছু নেই, মানে ইটগুলো দেখা যাচ্ছে। এখানে সব বাড়িঘরের দেওয়ালেই কিন্তু এইরকম। পাশের দেশ জার্মানির বাড়ির বাইরেটা কিন্তু আবার প্লাস্টার করা। নেদারল্যান্ডের বাড়িগুলোর এটাই না একটা ট্র্যাডিশন, আর এই ট্র্যাডিশনটা ওরা বছরের পর বছর ধরে মেনটেন করে। আর এর ফলে নেদারল্যান্ডের লোকেরা বাড়ি তৈরির একটা খরচও কিন্তু বাঁচিয়ে দিয়েছেন। যেহেতু শীত প্রধান দেশ, তাই জানলাগুলির বাইরেও কিন্তু ওই শাটার টাইপের কিছু লাগানো আছে দেখুন। শীতকালে ওরা এগুলো নামিয়ে দেয় যাতে হাওয়া কম ঢুকতে পারে। শুধু তাই নয়, জানলার গ্লাসগুলোও কিন্তু সব ডাবল কোটেড গ্লাস। আর বাড়ির ভেতরের ওয়ালও কিন্তু প্লাস্টারের উপর এক ধরনের ম্যাট ইউজ করে ওরা, যাতে হিট ধরে রাখা যায়। বাড়ি ঘরদোর তো হলো, এবার আরেকটা বিষয় শেয়ার করছি আপনাদের সঙ্গে। শীতকাল আসলেই তো আমরা পরিবার বন্ধুবান্ধব নিয়ে পিকনিক করি, কি তাই তো? এদেশেও কিন্তু হয়, তবে তার উল্টোটা। এরা গ্রীষ্মকালে পিকনিক করে, আর ওটাকে ওরা সামার ড্রিঙ্ক বলে। এটা আমাদের অ্যাপার্টমেন্টের পাশের সোসাইটিতে হচ্ছে। আমাদের সোসাইটিতেও হয়েছিল 2 সপ্তাহ আগে। লিফটে লাগানো ছিল, আমরা না খেয়াল করিনি। ওমা দেখি বিকেলে একদিন ওই 3টে-4টের সময় সবাই বাগানে নিজের ঘরে তৈরি খাবার ড্রিঙ্কস নিয়ে হাজির হয়েছে। যারা একতলায় থাকে ওরা দেখি চেয়ার টেবিল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে নিচটা। সবাই গল্পগুজব করে খেয়ে দিয়ে নেচে আবার যে যার মতো জিনিসপত্র নিয়ে 7টা-8টার মধ্যে পরিষ্কার করে ঘরে চলে গেছে। আসলে ব্যাপারটা আমাদের জানা ছিল না বলে আমরা এবছর যেতে পারিনি। ইচ্ছা আছে পরের বছর যাব, এবং অবশ্যই কী হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এইখানে আসার পর থেকে রোজ মাংস আর ডিম খেতে খেতে মুখে একেবারে অরুচি এসে গেছে। আজ একেবারে ডাল ভাতই খাবো ভাবছি। এই পালং শাকটুকু 2 দিন আগে এনেছি, মাঝখানে রবিবার পড়াতে রান্না করিনি। আজ বের করে দেখি অর্ধেকটাই পৌঁছে গেছে। এখানে শাক পাতা সেরকম একটা নেই, ওই পালং শাকটুকুই এখানে পাওয়া যায়। আর অত দাম দিয়ে কেনা জিনিস পৌঁছে গেলে ভালো লাগে বলুন? আজ বেগুন আলু আর বড়ি দিয়ে পালং শাকটা রান্না করব, একেবারে দেশি স্টাইলে। এখানে এই একটা বেগুন 100 টাকা মতো পড়ে, তবে বেগুন কিন্তু বেশ নরম, এবং বীজ বা পোকা আমি কোনো দিন দেখিনি। আর এইরকম নরম বেগুন দিয়ে গোল গোল করে বেগুন ভাজা আর মসুর ডাল, কী যে ভালো লাগে, একেবারে যেন অমৃত। আমাদের দেশে শীতের সময় এরকম ছোট ছোট দেশি নতুন আলু দিয়ে শিম ভাজা করলে দারুণ খেতে লাগে বলুন। এখানেও এরকম ছোট ছোট আলু আলাদাভাবে বিক্রি হয়। পালং শাক দিয়ে রান্না করে খাবার জন্যই এই ছোট ছোট আলুগুলো এনেছি। আজ ভেবেছি পালং শাকের সঙ্গে একটু পাতলা করে মসুর ডাল করব, আর সঙ্গে আলু ভাজবো গোল গোল করে। মুসুর ডাল ফোড়ন দেওয়ার সময় আমি সবসময় শুকনো লঙ্কা 5 ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিই। তাতে করে না মুসুর ডালটা খুব সুন্দর গন্ধ বেরোয়। আমার তো এই গন্ধটা ভীষণ ভালো লাগে। আমার মাকেও দেখেছি এরকমভাবে মুসুর ডাল রান্না করতে। রান্না করতে করতে আমরা কত নতুন ট্রিক্স আবিষ্কার করি বলুন। এই যে আমি আগেই ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, ওই কড়াইতেই কিন্তু আমি আরেকটু তেল দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। এই আলু ভাজাটা কিন্তু আপনি যদি ওই প্রেসারে সেদ্ধ করে হাতে একটু করে সামান্য একটু স্ম্যাশ করে নিয়ে যদি আলুটা ভাজা যায়, তবে কিন্তু ওই আলু ভাজাটাও খেতে কিন্তু দারুণ লাগে। এইখানে কিন্তু শুকনো লঙ্কা বড়ি এসব পাওয়া যায় না। এগুলো আমি দেশ থেকে আসার সময় সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আর যেহেতু আমি পালং শাক রান্না করছি, বড়িগুলো তো হাত দিয়ে এমনিতেও ভেঙে দেবো, তাই যে বড়িগুলো আনার সময় ওই ভেঙে গিয়েছিল সেগুলোই আমি আজকে এখানে দিয়ে দিচ্ছি। অত দূর দেশ থেকে কষ্ট করে আমি বড়িগুলো এনেছি, তাই ভাঙা বড়িগুলো কিন্তু আমি একটুও ফেলে দিইনি, সবটাই রেখে দিয়েছিলাম। জানি কোনো না কোনো সময় এগুলোকে কাজে লাগাতে পারবো। বড়িগুলো ভাজার সময় যদি একটু তেল বেশি থাকে তাহলে কিন্তু বড়িগুলো বেশ ভালো খেতে হয়। অল্প তেলে ভাজলে বড়িগুলোর না ওরকম স্বাদ পাওয়া যায় না দেখি। তবে পালংটা কিন্তু আজ আমি অন্যভাবে রান্না করব একটু ভাবছি।
আমাদের দেশে তো পালং শাক সারা বছর পাওয়া গেলেও শীতকালে কিন্তু পালং শাকের মজাই আলাদা। মূলো, শিম এগুলো তো সব শীতের সবজি, আর এগুলো দিয়ে যদি পালং শাক রান্না করা হয় তবে পালং শাকের স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। তবে শিমটা আমিও এনেছিলাম পালং শাকে দেবো বলে, কিন্তু রান্নার সময় না একেবারে ভুলে গেছি। আজ খেতে বসলে ও বলবে কি পালং শাকে তুমি শিম দাওনি, শিম তো আমি এখানে খুঁজে পাচ্ছি না। ইদানিং দেখি ভীষণ ভুলোমনা হয়ে যাচ্ছি। এটা কি বয়সের দোষ নাকি অন্য কোনো কিছু বুঝতে পারছি না। এরপর যদি বেশি ভুলে যায় তখন ও হয়তো বলবে চলো তোমার ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। পালং শাক থেকে জল বেরোনোর সঙ্গে সঙ্গেই বড়িগুলো দিয়ে দিলাম, কারণ বড়িগুলো তো একটু সেদ্ধ হতে সময় নেবে। শাকটা ততক্ষণে হোক। ফ্রিজের মধ্যে কিছু লঙ্কা এনে রেখে দিয়েছিলাম, সেগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিয়ে রেখে দিই। আমাদের ঘরে কত দিন থেকে কাঁচা লঙ্কা ছিল না জানেন। গত রবিবার জার্মানির এক বন্ধু এসেছিল দেখা করতে। তো ওই দাদা যখনই দেখা করতে আসে আমাদের সঙ্গে, তখনই জিজ্ঞেস করে ইন্ডিয়ান মার্কেট থেকে আমাদের জন্য কিছু নিয়ে আসতে হবে কিনা। তো ওই দাদাকে দিয়েই এই কাঁচা লঙ্কা আর চানাচুরটুকু আনিয়েছি ইন্ডিয়ান মার্কেট থেকে। চানাচুর তো 3 প্যাকেট এনেছিলাম, তবে 1 প্যাকেট সঙ্গে সঙ্গে খোলা হয়ে গিয়ে খাওয়া হয়ে গেছে। তো আপনাদেরকে বলছিলাম না পালং শাকটা আজ আমি একটু অন্য রকমভাবে রান্না করছি। তো পালং শাকটা হয়ে যাবার পরে সবজিগুলো একটু সাইড করে নিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়েছি। ওতে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে একটু ফোড়ন দিয়ে নিয়েছি। তাতে না পালং শাকের গন্ধটা বেশ সুন্দর আসে, আর খেতেও না খুব ভালো লাগে। আজ রান্না তো আমার প্রায় হয়ে গেছে, চলুন আপনাদেরকে একটু আমার লঙ্কা গাছগুলোকে দেখিয়ে নিয়ে আসি। লঙ্কা গাছে ফুলও এসে গিয়েছে এখন। তবে শীতও তো প্রায় দোরগোড়ায়, তাই লঙ্কা গাছে কতখানি লঙ্কা হবে তা নিয়ে বেশ দ্বন্দ্বেই আছে। তো ব্লগটা আমি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।